হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রঙ্গনা। তোমাদের সবাইকে আমার ইউটিউব টিউটোরিয়ালে আরও একবার সুস্বাগতম। আমাদের আজকের চ্যাপ্টার এনসিইআরটি ক্লাস 11-এর অধ্যায় 2 বায়োলজিক্যাল শ্রেণীবিন্যাস বা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। সভ্যতার উষা লগ্ন থেকেই সজীব বস্তুদের শ্রেণী বিন্যাসকরণের ক্ষেত্রে বহু প্রচেষ্টা নেওয়া হয়েছিল। বিজ্ঞানসম্মত কোনো মানদণ্ড ব্যবহার না করে খাদ্য, বাসস্থান এবং বস্ত্রের জন্য আমাদের নিজস্ব ব্যবহারের প্রয়োজনে মানুষের সহজাত প্রবৃত্তি থেকে জীবের শ্রেণীবিন্যাস করা হয়েছিল। অ্যারিস্টটলই সর্বপ্রথম বিজ্ঞানী যিনি অধিকতর বৈজ্ঞানিক উপায়ে শ্রেণী বিন্যাসকরণের প্রচেষ্টা নিয়েছিলেন। তিনি সরল অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যাবলী ব্যবহার করে উদ্ভিদকে বৃক্ষ, গুল্ম এবং বিরুৎ এই 3 ভাগে বিভক্ত করেছিলেন। তিনি প্রাণীদেরও 2টি গোষ্ঠীতে বিভক্ত করেছিলেন। এক দল হলো লাল রক্ত বিশিষ্ট জীব এবং অন্য দল যারা লাল রক্ত বিশিষ্ট জীব নয়। লিনিয়াসের সময় উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য সমন্বিত একটি 2 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি গঠিত হয়েছিল, যেগুলোতে যথাক্রমে সব উদ্ভিদ এবং সব প্রাণীদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। অতি সাম্প্রতিক কাল পর্যন্ত এই পদ্ধতিটি ব্যবহৃত হতো। এই পদ্ধতি ইউক্যারিওটিক ও প্রোক্যারিওটিক, এককোষী ও বহুকোষী এবং সালোক সংশ্লেষে সক্ষম সবুজ শৈবাল ও সালোক সংশ্লেষে অক্ষম যেমন ছত্রাক ইত্যাদি জীবদেরও পৃথক করতে সমর্থ ছিল না। জীবদের উদ্ভিদ এবং প্রাণী এই 2টি ক্যাটাগরিতে শ্রেণীভুক্তকরণ এবং তা বোঝার পক্ষেও সহজ ছিল, কিন্তু একটি বিশাল সংখ্যক জীবগোষ্ঠীকে এদের কোনো ক্যাটাগরিতেই অন্তর্ভুক্ত করা যাচ্ছিল না। তাই বহুদিন ধরে ব্যবহৃত 2 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতিটি যথার্থ ছিল না। স্থূল অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য ছাড়াও আরও কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, যেমন জীবের কোষের গঠন, কোষ প্রাচীরের প্রকৃতি, পুষ্টি পদ্ধতি, বাসস্থান, জনন পদ্ধতি, বিবর্তনগত সম্পর্ক ইত্যাদি বৈশিষ্ট্যগুলোকে অন্তর্ভুক্তিকরণের প্রয়োজনীয়তাও অনুভূত হয়েছিল। কাজেই সময়ের সাথে সাথে শ্রেণীবিন্যাস ও প্রাণীরাজ্যের জীবদের বিভিন্ন সব তন্ত্রই অপরিবর্তনীয়, তথাপি এই রাজ্যগুলোর অন্তর্ভুক্ত গোষ্ঠী বা সজীব বস্তুর সম্পর্কে ধারণা নিয়ত পরিবর্তনশীল। বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় আরও অন্য রাজ্যের সংখ্যা এবং প্রকৃতি বা বৈশিষ্ট্য নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন। R.H. Whittaker 1969 একটি 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রস্তাব করেছিলেন। তার প্রস্তাবিত শ্রেণীবিন্যাস পদ্ধতিতে রাজ্যগুলো ছিল মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য। যে প্রধান মানদণ্ডগুলো তিনি শ্রেণীবিন্যাসের মানদণ্ড হিসাবে ব্যবহার করেছিলেন সেগুলো হলো জীবের কোষের গঠন, থ্যালাসের সংগঠন, পুষ্টি এবং জনন পদ্ধতি এবং তৎসহিত বিবর্তনজনিত সম্পর্ক। সারণী 2.1 এ 5টি রাজ্যের অন্তর্গত জীবদের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যসমূহের তুলনামূলক তথ্যাবলী দেওয়া আছে। তাহলে এবার আমরা সারণী 2.1-এ পঞ্চরাজ্যের চারিত্রিক বৈশিষ্ট্যাবলী দেখে নেব। চারিত্রিক বৈশিষ্ট্য কোষ প্রকৃতির ভিত্তিতে মনেরাতে আমরা দেখতে পাই প্রোক্যারিওটিক কোষ, প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য এই 4 ক্ষেত্রেই ইউক্যারিওটিক কোষ দেখা যায়। কোষ প্রাচীরের উপস্থিতি, অনুপস্থিতি এবং তার কন্টেন্টের ভিত্তিতে দেখতে পাই মনেরাতে কোষ প্রাচীর উপস্থিত, এটি সেলুলোজ বিহীন অর্থাৎ পলিস্যাকারাইড এবং অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ কোষ প্রাচীর। প্রোটিস্টাতে কিছু জীবে কোষ প্রাচীর উপস্থিত এবং কিছু জীবের ক্ষেত্রে এটি অনুপস্থিত। ছত্রাকে কোষ প্রাচীর উপস্থিত এবং তার প্রধান কম্পোনেন্ট হচ্ছে সেলুলোজ বিহীন কোষ প্রাচীর। উদ্ভিদ রাজ্যে আমরা প্রথম সেলুলোজ বিশিষ্ট কোষ প্রাচীরের সন্ধান পাই এবং প্রাণী রাজ্যে কোষ প্রাচীর অনুপস্থিত।
নিউক্লিয় পর্দার উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তিতে মনেরা হচ্ছে একমাত্র রাজ্য যেখানে আমরা নিউক্লিয় পর্দার অনুপস্থিত দেখব। প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য এই 4 ক্ষেত্রেই নিউক্লিয় পর্দা উপস্থিত। দেহ সংগঠনের ভিত্তিতে দেখা যায় মনেরা এবং প্রোটিস্টা এই 2 রাজ্য হচ্ছে কোষীয় দেহ সংগঠন, মানে এখানে শুধুমাত্র কোষ দিয়েই দেহ সংগঠিত। ছত্রাকের ক্ষেত্রে তা বহুকোষীয় এবং কিছু ক্ষেত্রে শিথিল কলার উপস্থিতি লক্ষ্য করা যায়। উদ্ভিদ রাজ্যে কলা এবং অঙ্গের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং প্রাণী রাজ্যের ক্ষেত্রে আমরা কলা, অঙ্গ এবং তৎসহিত অঙ্গতন্ত্রের উপস্থিতি দেখতে পাই। পুষ্টি পদ্ধতির বিচারে মনেরা হচ্ছে স্বভোজী, তারা রাসায়নিক সংশ্লেষকারী এবং সালোক সংশ্লেষকারী স্বভোজী জীব, এবং সাথে সাথে কিছু মনেরাও পরভোজীও হয়ে থাকে, তারা মৃতজীবী বা পরজীবী। প্রোটিস্টার ক্ষেত্রে স্বভোজী, সালোক সংশ্লেষকারী এবং পরভোজী পুষ্টি পদ্ধতি দেখতে পাই। ছত্রাকের ক্ষেত্রে পরভোজী, যা মৃতজীবী বা পরজীবী হতে পারে। উদ্ভিদ রাজ্য স্বভোজী এবং সালোক সংশ্লেষকারী। প্রাণী রাজ্য সম্পূর্ণভাবে পরভোজী, তারা হলোজয়িক বা মৃতজীবীও হয়ে থাকতে পারে। শ্রেণীবিন্যাস সম্পর্কিত বিষয় এবং যে চিন্তাভাবনা শ্রেণীবিন্যাস পদ্ধতিকে প্রভাবিত করেছিল তা বোঝার জন্য আমরা এই 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের দিকে তাকাতে পারি। অতীতের শ্রেণীবিন্যাস পদ্ধতিগুলোতে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদ এ সবই উদ্ভিদ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। যে একটি বৈশিষ্ট্য এতগুলো সজীব বস্তুকে একই রাজ্য অর্থাৎ উদ্ভিদ রাজ্যের অন্তর্ভুক্ত করেছিল তা হলো এই সব জীবের কোষেই কোষ প্রাচীরের উপস্থিতি। অন্য চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে অনেক পার্থক্য থাকা সত্ত্বেও এই একটি বৈশিষ্ট্যই ভিন্ন ভিন্ন জীব গোষ্ঠীকে একত্রিত করেছে। এটি প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এবং পূর্বে ইউক্যারিওটিক ছিল এমন জীবগোষ্ঠীদেরও একত্রীভূত করেছে। এটি আবার এককোষী জীবদেরও কোনো বহুকোষী জীবের সাথে গোষ্ঠীবদ্ধ করেছে, যেমন উদাহরণস্বরূপ ক্ল্যামাইডোমোনাস এবং স্পাইরোগাইরা উভয়ই শৈবাল গোষ্ঠীভুক্ত। শ্রেণীবিন্যাস পদ্ধতি পরভোজী ছত্রাক গোষ্ঠীকে স্বভোজী সবুজ উদ্ভিদ থেকে আলাদা করতে পারেনি, যদিও এদের কোষপ্রাচীর ভিন্ন উপাদান বিশিষ্ট। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত এবং সবুজ উদ্ভিদের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত। যখনই এই ধরনের বৈশিষ্ট্যগুলোকে বিবেচনা করা হয়েছিল তখনই ছত্রাকগুলোকে একটি পৃথক রাজ্য ছত্রাক বা কিংডম ফাঙ্গাই অন্তর্ভুক্ত করা হয়েছিল। সব প্রোক্যারিওটিক জীবদের রাজ্য মনেরায় অন্তর্ভুক্ত করা হলো এবং সব এককোষী ইউক্যারিওটিক জীবদের রাজ্য প্রোটিস্টার অন্তর্ভুক্ত করা হলো। ক্ল্যামাইডোমোনাস, ক্লোরেল্লা এরা পূর্বে উদ্ভিদ রাজ্যের অন্তর্ভুক্ত শৈবাল গোষ্ঠীভুক্ত ছিল এবং উভয় কোষ প্রাচীর বিশিষ্ট, এবং সেই সঙ্গে প্যারামেসিয়াম এবং অ্যামিবা এরা পূর্বে প্রাণীর রাজ্যভুক্ত ছিল এবং এরা উভয়ই কোষ প্রাচীর বিহীন। এদের একসাথে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ এরা এককোষী ইউক্যারিওটিক কোষ বিশিষ্ট। এই শ্রেণীবিন্যাস পদ্ধতি সেই সব জীবদের একই গোষ্ঠীভুক্ত করেছিল যারা পূর্বের শ্রেণীবিন্যাস পদ্ধতি অনুযায়ী ভিন্ন ভিন্ন রাজ্যভুক্ত ছিল। শ্রেণীবিন্যাসের জন্য ব্যবহৃত মানদণ্ডের পরিবর্তনের কারণেই এইরূপ ঘটেছে। জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের বোধগম্যতার উন্নতি সাধন এবং বিবর্তনজনিত সম্পর্কের উপর ভিত্তি করে এ ধরনের পরিবর্তন ভবিষ্যতেও ঘটতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে অন্য এক শ্রেণীবিন্যাস পদ্ধতি সৃষ্টির পদক্ষেপ নেওয়া হলো, যেটি শুধুমাত্র অঙ্গসংস্থানিক, শারীরবৃত্তীয় ও জননগত সাদৃশ্য এবং সেই সঙ্গে জাতিজনিগত বা ফাইলোজেনেটিক অর্থাৎ এটি বিবর্তনজনিত সম্পর্কের উপরও নির্ভর করে। এই অধ্যায়ে আমরা হুইটেকার প্রবর্তিত শ্রেণীবিন্যাস পদ্ধতির অন্তর্গত রাজ্য ছত্রাকের অন্তর্ভুক্ত জীবদের বৈশিষ্ট্যাবলী সম্পর্কে জানব। রাজ্য প্ল্যান্টি এবং অ্যানিম্যালিয়া, যারা সাধারণভাবে উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য হিসাবে পরিচিত, তাদের সম্পর্কে পরবর্তী অধ্যায়
পৃথকভাবে আলোচনা করা হবে। রাজ্য মোনেরা বা কিংডম মোনেরা। ব্যাকটেরিয়া হলো রাজ্য মোনেরার একমাত্র সদস্য। অণুজীবদের মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যাই সবচেয়ে বেশি এবং প্রায় সর্বত্রই এদের দেখতে পাওয়া যায়। এক মুঠো মাটিতে হাজার হাজার ব্যাকটেরিয়া বর্তমান। উষ্ণ প্রস্রবণ, মরুভূমি, বরফাচ্ছাদিত অঞ্চল এবং সুগভীর সমুদ্রের মধ্যে অত্যন্ত প্রতিকূল পরিবেশ, যেখানে খুব কম সংখ্যক জীবই টিকে থাকতে পারে, ব্যাকটেরিয়া সেখানেও স্বচ্ছন্দে বেঁচে থাকতে পারে। এদের মধ্যে অনেকেই অন্য জীবদেহের বাইরে বা ভেতরে পরজীবী রূপে অবস্থান করে। আকৃতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াদের 4টি গোষ্ঠীতে বিভক্ত করা যায়। চিত্র 2.1-এ আমরা এই 4 রকম ব্যাকটেরিয়ার ভিন্ন আকৃতি দেখতে পাচ্ছি। প্রথমত কক্কাস, যারা গোলাকৃতি এবং বহু বচনে আমরা এদের কক্কাই বলে থাকি। তারপর দণ্ডাকৃতি ব্যাসিলাস, বহু বচনে ব্যাসিলাই। এরপরে আসে কমাকৃতি ভিব্রিয়াম। আমরা যে কমা চিহ্ন ব্যবহার করি, দেখো ভিব্রিওকে দেখতে ঠিক সেই কমা চিহ্নের মতো। এদের এক বচনে বলা হয় ভিব্রিয়াম, বহু বচনে বলা হয় ভিব্রিও। এবং এবং স্পাইরাল আকৃতির বা পেঁচানো স্পাইরাল ব্যাকটেরিয়া, যাদের আমরা অনেক ফ্ল্যাজিলিয়ামও দেখা যায়, তারা হচ্ছে স্পাইরিলা। এদের এক বচনে স্পাইরিলাম বলা হয় এবং বহু বচনে স্পাইরিলা বলা হয়। যদিও ব্যাকটেরিয়ার গঠন খুবই সরল, কিন্তু এদের আচরণ অত্যন্ত জটিল প্রকৃতির হয়। বহু জীবদের তুলনায় ব্যাকটেরিয়া গোষ্ঠীতে বিপাকীয় ক্রিয়ার সবথেকে বেশি বৈচিত্র্য লক্ষ্য করা যায়। কিছু ব্যাকটেরিয়া স্বভোজী, অর্থাৎ এরা বিভিন্ন অজৈব বস্তু থেকে নিজের খাদ্য নিজে সংশ্লেষ করতে পারে। এবং এই স্বভোজী ব্যাকটেরিয়ারা মূলত 2 প্রকার। এরা সালোক সংশ্লেষকারী স্বভোজী হতে পারে অথবা রাসায়নিক সংশ্লেষকারী স্বভোজী হতে পারে। তবে বেশিরভাগ ব্যাকটেরিয়াই পরভোজী, অর্থাৎ এরা নিজেদের খাদ্য নিজেরা সংশ্লেষ করতে পারে না এবং এরা খাদ্যের জন্য অন্য জীব অথবা মৃত জৈব পদার্থের উপরে নির্ভরশীল। এরপরে আমরা ব্যাকটেরিয়ার 2 রকমের ব্যাকটেরিয়া দেখব, সেটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়াদের বিশেষ ধরনের জীব বলা হয়, কারণ এরা অত্যন্ত লবণাক্ত অঞ্চল, উষ্ণ প্রস্রবণ এবং তৃণজাতীয় উদ্ভিদ সমৃদ্ধ জলাভূমির মতো অত্যন্ত প্রতিকূল কিছু পরিবেশেও বেঁচে থাকতে পারে। এখানে কিছু ইম্পর্ট্যান্ট নোট নেওয়ার আছে, সেটা হচ্ছে অত্যন্ত লবণাক্ত অঞ্চলে যে সমস্ত ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে তাদের আমরা হ্যালোফাইলস বলি। উষ্ণ প্রস্রবণের অত্যন্ত বেশি উষ্ণতা যারা সহ্য করতে সক্ষম, সেই সমস্ত ব্যাকটেরিয়াকে থার্মোঅ্যাসিডোফাইলস বলা হয়। এবং জলাভূমিতে যে ধরনের ব্যাকটেরিয়া বেশি দেখা যায় তাদের আমরা মেথানোজেন্স বলি। আর্কি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গঠন অন্য ব্যাকটেরিয়ার থেকে আলাদা হয় এবং এই বৈশিষ্ট্যের কারণেই এরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। মিথানোজেনিক ব্যাকটেরিয়াগুলো গরু, মহিষের মতো বহু রোমন্থক প্রাণীদের অন্ত্রে বসবাস করে এবং এরা ওই রোমন্থক প্রাণীদের মল থেকে মিথেন বা বায়োগ্যাস উৎপাদনে সাহায্য করে। রোমন্থক প্রাণী বা রুমিনেন্ট অ্যানিমালস কাদের বলা হয়? মূলত এরা সেই সমস্ত তৃণভোজী প্রাণীরা যাদের আমরা 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট পাকস্থলী দেখতে পারি, কারণ এরা যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খেয়ে থাকে তা এরা বারে বারে হজমে সাহায্য করার জন্য এদের পাকস্থলীতে 4টি ভিন্ন প্রকোষ্ঠ দেখা যায়। এবারে আসি আমরা ইউ ব্যাকটেরিয়াতে। হাজার হাজার ধরনের ইউ ব্যাকটেরিয়া বা প্রকৃত ব্যাকটেরিয়া পরিবেশে বর্তমান। এদের একটি বৈশিষ্ট্য হলো কোষে সুদৃঢ় কোষ প্রাচীরের উপস্থিতি। এছাড়া সচল ব্যাকটেরিয়াতে ফ্ল্যাজেলাও দেখা যায়। সায়ানো ব্যাকটেরিয়ার দেহে সবুজ উদ্ভিদের মতো ক্লোরোফিল বা রঞ্জক থাকে এবং এরা সালোক সংশ্লেষকারী স্বভোজী হয়। সায়ানো ব্যাকটেরিয়াকে নীলাভ সবুজ শৈবালও বলা হয়, কিন্তু মনে রাখতে হবে এরা আসলে কিন্তু শৈবাল নয়, এরা ব্যাকটেরিয়া। এবং ইউ ব্যাকটেরিয়ার আন্ডারে আমরা এদের দেখতে পাই। সায়ানো ব্যাকটেরিয়া এককোষী, সূত্রাকার অথবা কলোনি গঠনকারী, মিষ্টি জলে বা সমুদ্রে বসবাসকারী অথবা
স্থলজ শৈবাল। কলোনিগুলো সাধারণত জিলেটিন জাতীয় আবরণী দ্বারা আবৃত থাকে। দূষিত জলাশয়ে এরা প্রায়শই দ্রুত হারে বৃদ্ধি পেয়ে ব্লুম গঠন করে। এদের মধ্যে কিছু জীব তাদের এক ধরনের বিশেষিত কোষে পরিবেশের মুক্ত নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে। এই কোষগুলোকে বলা হয় হেটেরোসিস্ট, যেমন নস্টক এবং অ্যানাবিনা। চিত্র 2.2-তে আমরা একটি ফিলামেন্টযুক্ত নীলাভ সবুজ শৈবাল নস্টকের ছবি দেখতে পাচ্ছি, যেখানে এই সেই বিশেষিত কোষ, যাকে আমরা হেটেরোসিস্ট বলবো, যাতে পরিবেশের মুক্ত নাইট্রোজেনকে সংবন্ধন করা যায়। রাসায়নিক সংশ্লেষকারী স্বভোজী বা কেমোসিনথেটিক অটোট্রফস ব্যাকটেরিয়া নাইট্রেট, নাইট্রাইট এবং অ্যামোনিয়ার মতো বিভিন্ন অজৈব বস্তুর জারণ বা অক্সিডেশন ঘটায় এবং এর ফলে উৎপন্ন শক্তিকে এরা দেহে এটিপি উৎপাদনে ব্যবহার করে থাকে। এরা নাইট্রোজেন, ফসফরাস, আয়রন এবং সালফারের মতো পরিপোষকগুলোর পুনরাবর্তন বা রিসাইক্লিংয়ে বিশাল ভূমিকা পালন করে। প্রকৃতিতে পরভোজী ব্যাকটেরিয়ার সংখ্যাই সবচেয়ে বেশি। এদের মধ্যে বেশিরভাগই গুরুত্বপূর্ণ বিয়োজক অণুজীব এবং অনেকেরই মানুষের জীবনের উপর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। দুধ থেকে দই তৈরি, অ্যান্টিবায়োটিক উৎপাদন, শিম্ব গোত্রীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবন্ধন ইত্যাদি কাজে এরা সাহায্য করে। এদের মধ্যে কিছু হলো রোগ সৃষ্টিকারী অণুজীব বা প্যাথোজেন। এরা বিভিন্নভাবে মানুষ, ফসল, খামারে প্রতিপালিত প্রাণী এবং পোষা প্রাণীর ক্ষতি সাধন করে। বিভিন্ন ব্যাকটেরিয়া সৃষ্ট কয়েকটি সুপরিচিত রোগ হলো কলেরা, টাইফয়েড, টিটেনাস, লেবুর ক্যাঙ্কার রোগ ইত্যাদি। এখানে আমরা জেনে নিই কলেরা রোগ যে ব্যাকটেরিয়ার দ্বারা হয় তা হলো ভিব্রিও কলেরি, টাইফয়েড সালমোনেলা টাইফি, লেবুর ক্যাঙ্কার রোগ জ্যান্থোমোনাস সিট্রি। ব্যাকটেরিয়া প্রধানত ফিশন বা বিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে। কখনো কখনো প্রতিকূল অবস্থায় এরা রেণু উৎপাদনও করে থাকে। এদের মধ্যে যৌন জননও পরিলক্ষিত হয়। একটি ব্যাকটেরিয়াম থেকে আরেকটি ব্যাকটেরিয়ামে অত্যন্ত সরলভাবে ডিএনএ স্থানান্তরকরণের মাধ্যমে যৌন জনন সংঘটিত হয়। চিত্র 2.3-তে আমরা একটি বিভাজনরত ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি। এই ব্যাকটেরিয়াতে ফিশন পদ্ধতিতে কোষ বিভাজন ঘটছে। মাইকোপ্লাজমা সম্পূর্ণরূপে প্রাচীনবিহীন হয়। যতদূর জানা গেছে এরা ক্ষুদ্রতম জীবিত কোষ এবং এরা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে। বহু মাইকোপ্লাজমা প্রাণী এবং উদ্ভিদের দেহে রোগ সৃষ্টি করে। পরবর্তী রাজ্য যেটা নিয়ে আমরা পড়ব সেটা হচ্ছে প্রোটিস্টা। সমস্ত এককোষী ইউক্যারিওটিক জীবদের এই রাজ্যভুক্ত করা হয়েছে, কিন্তু এই রাজ্যের সঠিক সীমারেখা সুস্পষ্ট নয়। একজন জীববিজ্ঞানীর মতে যেটি একটি সালোক সংশ্লেষকারী প্রোটিস্ট, অন্য জীববিজ্ঞানীর মতে সেটি একটি উদ্ভিদও হতে পারে। এই পুস্তকে ক্রাইসোফাইটস, ডাইনোফ্ল্যাজেলেটস, ইউগ্লিনয়েডস, স্লাইম মোল্ড এবং আদ্য প্রাণী বা প্রোটোজোয়ান্স এদের সবাইকে রাজ্য প্রোটিস্টার অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রোটিস্টা রাজ্যের সদস্যরা প্রাথমিকভাবে জলজ জীব। এই রাজ্যটি অন্য রাজ্য যেগুলো উদ্ভিদ, প্রাণী এবং ছত্রাক নিয়ে চর্চা করছে তাদের সঙ্গে একটি যোগসূত্র স্থাপন করেছে। ইউক্যারিওটিক হওয়ায় প্রোটিস্টা রাজ্যভুক্ত জীবকোষে সুস্পষ্ট নিউক্লিয়াস এবং পর্দাবৃত অঙ্গাণুগুলো পরিলক্ষিত হয়। এদের কারো কারো সিলিয়া অথবা ফ্ল্যাজেলা রয়েছে। প্রোটিস্টা রাজ্যভুক্ত জীবেরা কোষের সংযুক্তিকরণ বা সেল ফিউশনের মাধ্যমে অযৌন জনন এবং জাইগোট সৃষ্টির মাধ্যমে যৌন জনন করে থাকে। আমরা প্রথমেই দেখে নেব ক্রাইসোফাইটস। ডায়াটাম এবং সোনালী শৈবাল এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এদেরকে যেমন মিষ্টি জলে দেখা যায়, আবার লবণাক্ত পরিবেশেও এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরা আণুবীক্ষণিক এবং জলের স্রোতে নিষ্ক্রিয়ভাবে ভাসমান শৈবাল, যাদের বলা হয় প্ল্যাঙ্কটন। এদের বেশিরভাগই সালোক সংশ্লেষে সক্ষম। ডায়াটামের কোষ প্রাচীর এমন দুটি পাতলা অধিক্রমণযোগ্য খোলক দ্বারা গঠিত হয় যারা সাবানের বাক্সের মতো একটি অপরটির খাপে আটকে থাকে। এই কোষ প্রাচীরে সিলিকার আস্তরণ থাকার কারণে এই প্রাচীরগুলো ধ্বংসপ্রাপ্ত হয় না।
তাই ডায়াটমের বাসস্থানে প্রচুর পরিমাণে কোষ প্রাচীরের স্তূপ দেখা যায়। কোটি কোটি বছর এই ডায়াটমীয় কোষ প্রাচীরগুলো জমা হয়ে ডায়াটমীয় মৃত্তিকা বা ডায়াটমিয়াস আর্থ গঠন করে। এই মৃত্তিকা দানাদার হওয়ার কারণে এটি পালিশ করার কাজে, তেল এবং সিরাপ পরিস্রাবনের কাজে আমরা ব্যবহার করে থাকি। ডায়াটমদের সমুদ্রের মুখ্য উৎপাদক বা প্রাইমারি প্রডিউসার রূপে গণ্য করা হয়। এরপরে আসছে ডায়নোফ্ল্যাজেলেটস। এই জীবরা বেশিরভাগই সামুদ্রিক এবং শালক সংশ্লেষকারী। তাদের দেহে উপস্থিত প্রধান রঞ্জকের উপস্থিতির কারণেই এদের হলুদ, সবুজ, বাদামি, নীল অথবা লাল বিভিন্ন রঙের দেখায়। এদের কোষ প্রাচীরের বহিঃপৃষ্ঠে সেলুলোজ নির্মিত শক্ত প্লেট রয়েছে। এদের বেশিরভাগের দেহেই দুটি করে ফ্ল্যাজেলা রয়েছে, একটি লম্বালম্বিভাবে এবং অপরটি আড়াআড়িভাবে প্রাচীরের প্লেটগুলোর মধ্যেকার খাঁজে বর্তমান। প্রায়শই লাল ডায়নোফ্ল্যাজেলেটের দ্রুত হারে বংশবৃদ্ধি ঘটার কারণে সমুদ্রের উপরিতল পুরোপুরি লাল দেখায়, যাকে আমরা রেড টাইডস বলে পরিচিত করে থাকি। এই গোষ্ঠীভুক্ত বিভিন্ন সংখ্যক জীব নিঃসৃত বিষাক্ত পদার্থ অন্য সামুদ্রিক প্রাণী যেমন মৎস্যকুলকে মেরে ফেলতে সক্ষম। ইউগ্লিনয়েডস, এরা বেশিরভাগই স্বাদু জলের বাসিন্দা এবং এদেরকে বদ্ধ বা জমা জলে দেখা যায়। কোষ প্রাচীরের পরিবর্তে এদের ক্ষেত্রে একটি প্রোটিন সমৃদ্ধ স্তর দেখা যায়, যাকে আমরা পেলিকল বলি। পেলিকলের উপস্থিতির কারণে এদের দেহ নমনীয় হয়। এদের দুটি ফ্ল্যাজেলা রয়েছে, একটি ছোট এবং অন্যটি লম্বা। যদিও সূর্যালোকের উপস্থিতিতে এরা শালক সংশ্লেষে সক্ষম, তথাপি সূর্যালোকের অভাবে এরা পরভোজীর মতো আচরণ করে থাকে। তখন এরা ক্ষুদ্র ক্ষুদ্র জীব শিকার করে পুষ্টি সাধন করে। মজার বিষয় হলো যে এই ইউগ্লিনয়েডসদের দেহে উপস্থিত রঞ্জক পদার্থগুলো উন্নত উদ্ভিদের দেহে উপস্থিত রঞ্জকগুলোর মতোই হয়। উদাহরণ ইউগ্লিনা। এরপরে স্লাইম মোল্ডস, এরা হলো মৃতজীবী প্রোটিস্ট। এরা পচনশীল উদ্ভিদ কাণ্ড এবং পাতার মধ্যে দিয়ে চলার সময় ওইসব পচনশীল বস্তু থেকে জৈব পদার্থ সংগ্রহ করে থাকে। অনুকূল পরিবেশে এরা কি করে? অনুকূল পরিবেশে এরা দলবদ্ধ হয়ে প্লাজমোডিয়াম নামে একটি বিশেষ সমষ্টি গঠন করে, যা বৃদ্ধি পায় এবং কয়েক ফুট জায়গা জুড়ে বিস্তার লাভ করতে পারে। এবং প্রতিকূল পরিস্থিতিতে এই প্লাজমোডিয়ামই বিভেদিত হয় এবং এদের শীর্ষভাগে রেণু বা স্পোর বহন করে। এই রেণুগুলো প্রকৃত প্রাচীর বা কোষ প্রাচীর যুক্ত হয়। এই অবস্থায় রেণুগুলো খুবই প্রতিরোধক্ষম হয় এবং বহু বছর ধরে অত্যন্ত প্রতিকূল পরিবেশেও এরা বেঁচে থাকতে সক্ষম হয়। রেণুগুলো উপযুক্ত পরিবেশে বায়ু প্রবাহের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপরে প্রোটোজোয়ান্স। সব প্রোটোজোয়ানরা পরভোজী হয় এবং এরা শিকারজীবী বা পরজীবী রূপে বেঁচে থাকে। এদেরকে প্রাণীকুলের আদি পূর্বপুরুষ রূপে গণ্য করা হয়। প্রোটোজোয়ানদের মূলত আমরা চারটি গোষ্ঠীতে ভাগ করে থাকি। প্রথমত অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স। এরা মিষ্টি জল, সমুদ্র অথবা স্যাঁতস্যাঁতে মাটিতে বসবাস করে। খাদ্য সংগ্রহ এবং চলাফেরা করতে এরা ক্ষণপদ বা সিউডোপোডিয়ার সাহায্য নেয়, যে ক্ষণপদের উপস্থিতি আমরা অ্যামিবাতে লক্ষ্য করে থাকি। সামুদ্রিক প্রোটোজোয়াদের দেহের বহিঃপৃষ্ঠে সিলিকার খোলস রয়েছে। এছাড়া এদের কেউ কেউ আবার পরজীবী, যেমন অ্যান্টামিবা। নেক্সট হচ্ছে ফ্ল্যাজেলা বিশিষ্ট প্রোটোজোয়া বা ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়া। এই গোষ্ঠীভুক্ত জীবরা স্বাধীনজীবী বা পরজীবী হয়। এদের যে দেহে ফ্ল্যাজেলা বর্তমান। এই গোষ্ঠীভুক্ত পরজীবী জীবরা ঘুম রোগ বা স্লিপিং সিকনেসের মতন রোগ সৃষ্টি করে। উদাহরণ ট্রাইপ্যানোসোমা। এরপর দেখব আমরা সিলিয়াযুক্ত প্রোটোজোয়া বা সিলিয়েটেড প্রোটোজোয়া। এরা জলজ এবং দেহে হাজার হাজার সিলিয়ার উপস্থিতির কারণে এরা সক্রিয়ভাবে সঞ্চরণশীল। তাদের দেহে একটি নালী বা গালেট বর্তমান, যা কোষীয় তলের বাইরে উন্মুক্ত থাকে। সারি সারি সিলিয়ার সমন্বিত চলনের ফলে জলসহ খাদ্যনালী এই গালেটে প্রবেশ করে, অর্থাৎ সিলিয়ার চলনের ফলে এরা জল থেকে খাদ্য সংগ্রহ করতে পারে। উদাহরণ প্যারামেসিয়াম।
এবং শেষ গোষ্ঠী স্পোরোজোয়ান্স। এই গোষ্ঠী এমন কিছু বৈচিত্র্যপূর্ণ জীবের সমন্বয়ে গঠিত হয় যাদের জীবনচক্রের কোনো এক পর্যায়ে সংক্রামক রেণু সদৃশ দশা দেখা যায়। এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জীবটি হলো প্লাজমোডিয়াম, যা ম্যালেরিয়ার পরজীবী এবং যেটি ম্যালেরিয়া রোগ সৃষ্টি করতে সক্ষম, যার কারণে মনুষ্যকুল প্রায়শই হতভম্ব হয়ে পড়ে। এরপরে আসছে ছত্রাক রাজ্য বা কিংডম ফাঙ্গি। ছত্রাক রাজ্যটি পরজীবী জীবদের সমন্বয়ে গঠিত একটি স্বতন্ত্র রাজ্য। এদের বহিরাকৃতি এবং এদের বাসস্থানের ক্ষেত্রে বিশাল বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তোমার পাউরুটিতে যখন ছাতা জন্মে যায় অথবা কমলা লেবুটি যখন পচে যায়, তখন এই ছত্রাকের কারণেই তা ঘটে থাকে। আমাদের খাদ্যোপযোগী মাশরুম অথবা পরিচিত বিষাক্ত মাশরুমগুলো ছত্রাক। সরিষা পাতার উপরে যে সাদা ছোপ জন্মায় তার কারণও পরজীবী ছত্রাকের আক্রমণ বা সংক্রমণ। ইস্টের মতো কিছু এককোষী ছত্রাক রুটি এবং মদ তৈরিতে ব্যবহৃত হয়। অন্যান্য কিছু ছত্রাক উদ্ভিদ এবং প্রাণী দেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে থাকে। গমের মরিচা রোগ সৃষ্টিকারী ছত্রাকের নাম পাক্সিনিয়া। এটি হচ্ছে তার একটি প্রকৃষ্ট উদাহরণ। আবার কিছু ছত্রাক অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যবহৃত হয়, যেমন পেনিসিলিয়াম। ছত্রাকের উপস্থিতি সর্বত্র, জল, বায়ু, মাটি, উদ্ভিদ এবং প্রাণী দেহ সর্বত্র এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরা উষ্ণ এবং আর্দ্র স্থানে বেড়ে উঠতে পছন্দ করে। তাই জন্যই আমরা খাবার বাঁচানোর জন্য রেফ্রিজারেটরে বা ফ্রিজে রেখে থাকি, যাতে উষ্ণ এবং আর্দ্র স্থান, যেখানে ছত্রাক অধিকভাবে বংশ বিস্তার করতে সক্ষম, সেই পরিবেশ থেকে দূরে রাখা যায়, শীতল এবং ড্রাই পরিবেশে যাতে আমরা ছত্রাককে রাখতে পারি। এককোষী ছত্রাক ইস্ট ব্যতীত অন্য সব ছত্রাক সূত্রাকার গঠন বিশিষ্ট হয়ে থাকে। এদের দেহ সরু, দীর্ঘ সুতার মতো অনুসূত্র দ্বারা গঠিত হয়। এদের হাইফি বলা হয়। অনেকগুলো হাইফির জালকে মাইসেলিয়াম বলে। এক্ষেত্রে কিছু হাইফি বহু নিউক্লিয়াস সমন্বিত, সাইটোপ্লাজম পরিপূর্ণ, প্রস্থ প্রাকারবিহীন নালিকা, যাদের আমরা সিনোসাইটিক হাইফি বলে থাকি। আমরা জানি বহু নিউক্লিয়াস সমন্বিত যে কোনো কোষকেই আমরা সিনোসাইটিক বলি। অপর ক্ষেত্রে কিছু ছত্রাকের হাইফিতে প্রস্থ প্রাকার বা যাকে আমরা ইংরেজিতে সেপ্টা বা ক্রসওয়েলস বলি, তাদের উপস্থিতি দেখা যায়। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন এবং পলিস্যাকারাইড নির্মিত হয়ে থাকে। বেশিরভাগ ছত্রাক পরভোজী এবং মৃত পচনশীল জৈব বস্তু থেকে দ্রবণীয় জৈব পদার্থ শোষণ করে, যে কারণে এদের বলা হয় মৃতজীবী ছত্রাক। আর যেসব ছত্রাক জীবিত উদ্ভিদ ও প্রাণীদের উপর খাদ্যের জন্য নির্ভরশীল, তাদের বলা হয় পরজীবী ছত্রাক। এদের কিছু কিছু মিথজীবী বা সিম্বায়ান্ট হিসাবেও বসবাস করে থাকে। কিছু ছত্রাক শৈবালের সঙ্গে মিথজীবী রূপে থেকে লাইকেন গঠন করে। আবার কিছু ছত্রাক উন্নত উদ্ভিদের মূলের সাথে মিথজীবী মাইকোরাইজা গঠন করে থাকে। এরা বিভিন্ন ধরনের রেণু, যেমন কনিডিয়া বা স্পোরাঞ্জিও রেণু বা চলরেণু সৃষ্টির মাধ্যমে অযৌন জনন করে এবং উস্পোর, অ্যাস্কোস্পোর ও ব্যাসিডিওস্পোরের মাধ্যমে যৌন জনন করে। বিভিন্ন ধরনের রেণু যে সুনির্দিষ্ট অঙ্গে উৎপন্ন হয় তাদের ফ্রুট বডি বলা হয়। এদের যৌন জনন চক্র 3টি ধাপে ঘটে থাকে। প্রথম ধাপ, 2টি নিশ্চল বা সচল গ্যামেটের প্রোটোপ্লাজমের মিলন, এটি প্লাজমোগ্যামি। দ্বিতীয় ধাপ, 2টি গ্যামেটের নিউক্লিয়াসের মিলন, এটি ক্যারিওগ্যামি। এবং তৃতীয় ধাপ, জাইগোটে মিওসিস বিভাজনের ফলে হ্যাপ্লয়েড রেণুর সৃষ্টি। যৌন জননকালে কোনো ছত্রাকের বিপরীত যৌনের 2টি হ্যাপ্লয়েড অনুসূত্র বা হাইফি পরস্পরের কাছাকাছি আসে এবং মিলিত হয়। কিছু কিছু ছত্রাকে 2টি হ্যাপ্লয়েড কোষের মিলনের পরপরই ডিপ্লয়েড কোষ গঠিত হয়। তবে অন্য কিছু ছত্রাকে, যেমন অ্যাস্কোমাইসেটিস এবং ব্যাসিডিওমাইসেটিসে আমরা দেখতে পারি একটি অন্তর্বর্তী ডাইক্যারিওটিক দশা, যেখানে N+N অর্থাৎ প্রতিটি কোষ 2টি নিউক্লিয়াস বিশিষ্ট।
এই অবস্থাকে বলা হয় ডাইক্যারিয়াল এবং এই দশাটিকে ছত্রাকের ডাইক্যারিওটিক ফেজ বলা হয়ে থাকে। পরবর্তী সময় মাতৃ নিউক্লিয়াস দ্বয় মিলিত হয়ে ডিপ্লয়েড কোষ গঠন করে। ছত্রাকের ফ্রুটিং বডি বা ফল দেহে হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন ঘটে থাকে এবং এর ফলে হ্যাপ্লয়েড রেণুর সৃষ্টি হয়। মাইসেলিয়ামের অঙ্গ সংস্থান, রেণু সৃষ্টি এবং ফলদেহ বা ফ্রুটিং বডি গঠন পদ্ধতির উপর ভিত্তি করে ছত্রাক রাজ্যটিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। প্রথমেই আমরা দেখে নেব ফাইকোমাইসেটিস। ফাইকোমাইসেটিস অন্তর্গত ছত্রাকদের জলজ পরিবেশে আর্দ্র স্যাঁতস্যাঁতে স্থানে পচনশীল কাঠের উপরে অথবা উদ্ভিদ দেহে বাধ্যতামূলক পরজীবী হিসাবে বাস করতে দেখা যায়। মাইসেলিয়ামটি প্রস্থ প্রাকারবিহীন এবং বহু নিউক্লিয়াসযুক্ত বা সিনোসাইটিক প্রকৃতির হয়। এরা জুস্পোর যা সচল বা অ্যাপ্লানোস্পোর যা নিশ্চল ইত্যাদি সৃষ্টির মাধ্যমে অযৌন জনন করে। এই রেণুগুলো অন্তর্জনিষ্ণু বা এন্ডোজেনাস ভাবে রেণুস্থলীর অভ্যন্তরেই উৎপন্ন হয়। দুটি গ্যামেটের মিলনের ফলে একটি জাইগোস্পোর সৃষ্টি হয়। এই গ্যামেটগুলো অঙ্গ সংস্থানিকভাবে একই রকম হলে তাদের বলে আইসোগ্যামেট এবং ছত্রাকটিকে আইসোগ্যামাস বলা হয়। অপরপক্ষে গ্যামেটগুলো ভিন্ন রকমের হলে এদের অ্যানাইসোগ্যামেট বা উগ্যামেট বলে এবং সংশ্লিষ্ট ছত্রাককে অ্যানাইসোগ্যামাস বা উগ্যামাস বলা হয়। কিছু পরিচিত উদাহরণ হলো মিউকর, রাইজোপাস যা রুটির ভিতরে জন্মানো যে ছত্রাক এবং অ্যালবুগো যা সরিষা গাছের উপর নির্ভরশীল পরজীবী ছত্রাক। এরপরে অ্যাসকোমাইসেটিস যা স্যাক ফাঙ্গাই বা থলে ছত্রাক নামেও পরিচিত। এই শ্রেণীর ছত্রাকগুলো বেশিরভাগই বহুকোষী হয়। এর উদাহরণ হচ্ছে পেনিসিলিয়াম। তবে এই শ্রেণীর অন্তর্গত এককোষী ছত্রাক খুব বিরল এবং তার উদাহরণ হচ্ছে ইস্ট বা স্যাকারোমাইসিস। এরা মৃতজীবী, বিয়োজক, পরজীবী এবং কপ্রোফিলাস বা পশুর মলে জন্মানো ছত্রাক। এদের মাইসেলিয়ামটি শাখান্বিত এবং প্রস্থপ্রাকার বিশিষ্ট হয়ে থাকে। অযৌন রেণুগুলোকে কনিডিয়া বলে এবং এরা কনিডিওফোর নামক বিশেষ মাইসেলিয়ামের উপর বহির্জনিষ্ণুভাবে বা এক্সোজেনাসলি সৃষ্টি হয়। কনিডিয়া অঙ্কুরিত হয়ে মাইসেলিয়াম গঠন করে। যৌন রেণুগুলোকে অ্যাসকোস্পোর বলে এবং এরা অ্যাসকাই বা এক বচনে অ্যাসকাস তার ভিতরে থলির ভিতরে অন্তর্জনিষ্ণু বা এন্ডোজেনাসভাবে উৎপন্ন হয়ে থাকে। এই অ্যাসকাইগুলো বিভিন্নভাবে সজ্জিত হয়ে ফলদেহ গঠন করে যাদের আমরা ফ্রুটিং বডি অ্যাসকোকার্প বলে থাকি। এই ধরনের ছত্রাকের উদাহরণ কি? অ্যাসপারজিলাস, ক্ল্যাভিসেস এবং নিউরোস্পোরা। জৈব রাসায়নিক এবং জিনগত পরীক্ষার ক্ষেত্রে নিউরোস্পোরা বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে। মোরেল এবং ট্রাফেলের মতন বেশ কিছু ছত্রাক আছে যারা খাদ্যোপযোগী এবং সুস্বাদু ছত্রাক হিসাবে বিবেচিত। এরপরে আমরা পড়ছি ব্যাসিডিওমাইসেটিস। ব্যাসিডিওমাইসেটিস শ্রেণীভুক্ত পরিচিত ছত্রাকগুলো হলো মাশরুম, ব্র্যাকেট ছত্রাক বা পাফবল। এরা মাটি, কাঠের বড় টুকরো বা লগ, গাছের গুঁড়ি এবং বিভিন্ন সজীব উদ্ভিদ দেহে পরজীবী রূপে বাস করে। উদাহরণ কি? রাস্ট এবং স্মার্ট। মাইসেলিয়ামটি শাখান্বিত এবং প্রস্থপ্রাকার বিশিষ্ট হয়। এদের ক্ষেত্রে সাধারণত অযৌন রেণু অনুপস্থিত থাকে। এরা সচরাচর খণ্ডীভবন পদ্ধতিতে অঙ্গজ জনন সম্পন্ন করে। এদের দেহে জনন অঙ্গ অনুপস্থিত, কিন্তু ভিন্ন ধরনের স্টেইন বা জেনোটাইপের দুটি অঙ্গজ বা দেহ কোষ মিলিত হয়ে প্লাজমোগ্যামি সম্পন্ন করে। এর ফলে উৎপন্ন ডাইক্যারিওটিক গঠনটি শেষ পর্যন্ত ব্যাসিডিয়ামে পরিণত হয়। ব্যাসিডিয়ামে ক্যারিওগামি এবং মিওসিস ঘটে থাকে এবং এর ফলে 4টি ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়। ব্যাসিডিওস্পোর ব্যাসিডিয়ামের উপর এক্সোজেনাসলি বা বহির্জনিষ্ণুভাবে উৎপন্ন হয়। ব্যাসিডিয়ামগুলো ফল দেহে সজ্জিত থাকে এবং এই ফলগুলোকে ব্যাসিডিওকার্প বলে। এই শ্রেণীভুক্ত কিছু পরিচিত ছত্রাক হল অ্যাগারিকাস বা মাশরুম, উস্টিলাগো বা স্মার্ট এবং পাক্সিনিয়া বা রাস্ট ছত্রাক।
এরপরে আমরা পড়ছি ডিউটেরোমাইসিটিস। এই শ্রেণীভুক্ত ছত্রাকেরা সচরাচর জননগতভাবে অসম্পূর্ণ ছত্রাক হিসাবে পরিচিত। কেন এদের অসম্পূর্ণ ছত্রাক বলা হয়? কারণ এদের ক্ষেত্রে কেবলমাত্র অযৌন অথবা অঙ্গজ দশার উপস্থিতি দেখা যায়। যখন এই ধরনের ছত্রাকে যৌন দশা আবিষ্কৃত হয় তখন এদের নির্দিষ্ট ছত্রাক শ্রেণীতে স্থানান্তরিত করা হয়। তাহলে কি হলো? যেহেতু এদের কেবলমাত্র অযৌন অথবা অঙ্গজ দশার উপস্থিতি জানা যাচ্ছে, তাই আমরা এদের অসম্পূর্ণ ছত্রাক বলছি। যখনই এই ধরনের কোনো ছত্রাকে যৌন দশা আবিষ্কৃত হয় তখনই আমরা তাকে তার নির্দিষ্ট ছত্রাক শ্রেণীতে স্থানান্তরিত করে দেব। পরবর্তী সময় এদের মধ্যে সংযোগ স্থাপিত হলে ছত্রাকটির সঠিক শনাক্তকরণ হয় এবং তখন এদের ডিউটেরোমাইসিটিস শ্রেণী থেকে সরিয়ে এনে অ্যাস্কোমাইসিটিস বা ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়। ডিউটেরোমাইসিটিসের অন্তর্ভুক্ত ছত্রাকেরা কনিডিয়া নামক অযৌন রেণুর সাহায্যে বংশবৃদ্ধি করে। এদের মাইসেলিয়ামটি প্রস্থপ্রাকার বিশিষ্ট এবং শাখান্বিত হয়। এই শ্রেণীভুক্ত কিছু ছত্রাক মৃতজীবী অথবা পরজীবী হয়, কিন্তু এদের বিশাল সংখ্যক ঝরা পাতার বিয়োজন বা ডিকম্পোজিশন এবং বিভিন্ন খনিজের আবর্তন বা মিনারেল সাইক্লিংয়ে সাহায্য করে থাকে। ডিউটেরোমাইসিটিসের কিছু এক্সাম্পল তোমরা লিখে নিও। সেটা হচ্ছে অল্টারনারিয়া, কালেটোট্রাইকাম এবং ট্রাইকোডার্মা। পরবর্তী রাজ্য হচ্ছে উদ্ভিদ রাজ্য। সব ইউক্যারিওটিক ক্লোরোফিলযুক্ত জীব যাদের সচরাচর উদ্ভিদ বলা হয় তারা সবাই উদ্ভিদ রাজ্যের অন্তর্ভুক্ত। এদের কিছু কিছু আংশিক পরভোজী যেমন পতঙ্গভুক উদ্ভিদ অথবা পরজীবী হয়ে থাকে। পাতাঝাঁঝি বা ব্ল্যাডার ওয়ার্ট এবং সূর্য শিশির বা ভেনাস ফ্লাইট্র্যাপ পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ এবং স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ। উদ্ভিদ কোষগুলো সুস্পষ্ট ক্লোরোপ্লাস্ট সহ ইউক্যারিওটিক গঠন বিশিষ্ট হয় এবং এদের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত। তোমরা অষ্টম অধ্যায়ে ইউক্যারিওটিক কোষের গঠন সম্পর্কে বিশদভাবে পড়বে। শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা ব্যক্তবীজী এবং গুপ্তজীবী উদ্ভিদ, এরা সবাই উদ্ভিদ রাজ্যের অন্তর্ভুক্ত। উদ্ভিদের জীবনচক্রে দুইটি সুস্পষ্ট দশা দেখা যায়। একটি হলো ডিপ্লয়েড রেণুধর বা স্পোরোফাইটিক দশা, অপরটি হলো হ্যাপ্লয়েড লিঙ্গধর বা গ্যামেটোফাইটিক দশা। উদ্ভিদের জীবনচক্রে পর্যায়ক্রমিকভাবে এই দুই দশার আবর্তন ঘটে। এই ঘটনাটিকে জনুক্রম বা অল্টারেশন অফ জেনারেশন বলা হয়। এই হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার বিস্তৃতি এবং এই দশাগুলোর স্বাধীন জীবী অবস্থা অথবা কোনো এক দশার উপর নির্ভরশীলতা বিভিন্ন উদ্ভিদ গোষ্ঠীতে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। প্রাণীরাজ্য বা অ্যানিমাল কিংডম, এই রাজ্যভুক্ত জীবদের চারিত্রিক বৈশিষ্ট্য হলো এই যে এরা পরভোজী, ইউক্যারিওটিক, বহুকোষী জীব এবং এদের কোষে কোষ প্রাচীর অনুপস্থিত। এরা খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। এদের দেহের অভ্যন্তরীণ গহ্বরে খাদ্যের পরিপাক ঘটে থাকে এবং গ্লাইকোজেন অথবা স্নেহ পদার্থ হিসাবে এরা খাদ্য সঞ্চিত রাখে। এদের ক্ষেত্রে হলোজৈক পুষ্টি পদ্ধতি দেখা যায়, অর্থাৎ খাদ্য গ্রহণ করার মাধ্যমে এরা পুষ্টি সম্পন্ন করে থাকে। প্রাণীরা একটি নির্দিষ্ট বৃদ্ধির নকশা বা গ্রোথ প্যাটার্ন অনুসরণ করে এবং বৃদ্ধি পেয়ে একটি নির্দিষ্ট আকার বা আকৃতি সমন্বিত পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। উন্নত প্রাণীদের দেহে বিস্তৃত সংজ্ঞাবহ, সেন্সরি এবং আজ্ঞাবহ নিউরোমোটর কার্যপদ্ধতি পরিলক্ষিত হয়। এদের বেশিরভাগ প্রাণী গমনে সক্ষম। পুরুষ এবং স্ত্রী মিলনের মাধ্যমে যৌন জনন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং এরপর ভ্রূণের বিকাশ ঘটে। যখন আমরা অ্যানিমাল কিংডম সম্পর্কে পড়ব এই সমস্ত কিছু আমরা আরো বিস্তারিতভাবে জেনে নেব। হুইটেকার তার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের কোথাও কিছু অকোষীয় জীব যেমন ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন্স এবং লাইকেনের কথা উল্লেখ করেননি। এখানে তাদের সংক্ষিপ্ত কিছু পরিচিতি দেওয়া হলো। আমরা যারা সাধারণত ঠান্ডা বা ফ্লুতে ভুগেছি, আমাদের দেহের উপর ভাইরাসের প্রভাব কিরূপ হতে পারে সেই সম্পর্কে আমরা অবগত আছি। তথাপি আমরা ভাইরাসকে আমাদের এই শারীরিক অবস্থার সাথে সম্পর্কিত করি না। ভাইরাসরা
প্রকৃত অর্থে কোনো সজীব না হওয়ার কারণে এদের শ্রেণীবিন্যাস কাঠামোতে কোনো স্থান দেওয়া হয়নি। ভাইরাস এমন একটি অকোষীয় বস্তু যাদের চারিত্রিক বৈশিষ্ট্য হলো যে তারা সজীব কোষের বাইরে একটি নিষ্ক্রিয় ক্রিস্টাল বা স্ফটিক দানার মতো গঠনরূপে বিরাজ করে। যে মুহূর্তে ভাইরাস কোনো একটি সজীব কোষে সংক্রমণ ঘটায় তখন তার পোষক কোষে কোষীয় সংগঠন নিজের আয়ত্তে নিয়ে আসে এবং নিজের প্রতিলিপি গঠন করে ও সেই সাথে পোষক কোষটিকে সে মেরে ফেলে। তাহলে ভাইরাসকে সজীবও বলা যায় না বা জড়বস্তুও বলা যায় না। ভাইরাস শব্দটির অর্থ হলো বিষ অথবা বিষাক্ত তরল। এই কথাটি প্রথম বলেছিলেন বিজ্ঞানী পাস্তুর। ডি.জে. ইভানস্কি 1892-তে কিছু অণুজীবকে তামাকের মোজাইক রোগ সৃষ্টিকারী জীবরূপে চিহ্নিত করেন। এরা ব্যাকটেরিয়ার চাইতেও ক্ষুদ্র, কারণ ব্যাকটেরিয়াকে আটকাতে সক্ষম তেমন পরিস্রাবকের মধ্যে দিয়েও এরা চলে যেতে পারে। এম.ডব্লিউ. বেইজারনিক 1898 সালে প্রদর্শন করেছিলেন যে আক্রান্ত তামাক পাতার নির্যাস কোনো সুস্থ গাছকেও সংক্রমিত করতে পারে। তিনি এই তরলটির নাম দেন সংক্রামক জীবন্ত পদার্থ বা কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডাম। ডব্লিউ.এম. স্টেনলি দেখিয়েছিলেন যে ভাইরাসদের কেলাসিত করা যেতে পারে এবং এই কেলাস প্রধানত প্রোটিন সমৃদ্ধ হয়। নির্দিষ্ট পোষক কোষের বাইরে ভাইরাস নিছক নিষ্ক্রিয় বা জড়বস্তু। ভাইরাসেরা বাধ্যতামূলকভাবে পরজীবী। ভাইরাস প্রোটিন ছাড়াও অতিরিক্ত হিসাবে জিনগত বস্তুও বহন করে। এই জিনগত বস্তু হয় ডিএনএ নতুবা আরএনএ হতে পারে। কোনো ভাইরাসে ডিএনএ এবং আরএনএ উভয়ই একসাথে থাকবে না। ভাইরাস একটি নিউক্লিয় প্রোটিন যৌগ এবং এর জিনগত বস্তুটি সংক্রমণ বা সংক্রামিত হতে পারে। সাধারণত উদ্ভিদ দেহে সংক্রমণকারী ভাইরাসগুলো একতন্ত্রী বা দ্বিতন্ত্রী আরএনএ বিশিষ্ট অথবা দ্বিতন্ত্রী ডিএনএ বিশিষ্ট হয়। ব্যাকটেরিওফাজ ভাইরাসের প্রোটিন আবরণীকে ক্যাপসিড বলা হয় এবং এটি কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অধ এককের সমন্বয়ে গঠিত হয়। এই অধ এককগুলোকে ক্যাপসোমিয়ার বলা হয়। তাহলে আমরা বলতে পারি অধ একক ক্যাপসোমিয়ারের সমন্বিত যে প্রোটিন আবরণ তাকেই আমরা ক্যাপসিড বলে থাকি। ক্যাপসোমিয়ারগুলো হেলিক্যাল বা পলিহেড্রাল জ্যামিতিক গঠন রূপে সজ্জিত থাকে। ভাইরাস মাম্পস, গুটি বসন্ত, হার্পিস এবং ইনফ্লুয়েঞ্জার মতো রোগ সৃষ্টি করে। মানবদেহে এইডস রোগটি একটি ভাইরাসের সংক্রমণে ঘটে। উদ্ভিদের ক্ষেত্রে ভাইরাস ঘটিত রোগের সম্ভাব্য লক্ষণগুলো যা যা হতে পারে তা হলো মোজাইক সৃষ্টি হওয়া, পাতা গুটিয়ে এবং কুঁকড়ে যাওয়া, পাতার বর্ণ হলদে হয়ে যাওয়া এবং এর শিরাগুলো স্পষ্ট হয়ে ওঠা। এছাড়াও উদ্ভিদের খর্বাকৃতি হয়ে যাওয়া বা এর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া ভাইরাস দ্বারা সংক্রামিত হওয়ার লক্ষণ। এরপর আমরা চলে যাচ্ছি ভিরয়েডসে। 1971-এ টিও ডায়নার ভাইরাসের চেয়েও ক্ষুদ্রতর একটি সংক্রামক বস্তু আবিষ্কার করেন যা পটেটো স্পিন্ডল টিউবার রোগের জন্য দায়ী। এটি একটি মুক্ত আরএনএ। ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিডের কে ঘিরে যে প্রোটিন আবরণী থাকে তা এক্ষেত্রে অনুপস্থিত। এই কারণে এদের ভাইরয়েড নামকরণ করা হয়েছে। ভাইরয়েডের যে আরএনএ তা কম আণবিক ওজন বিশিষ্ট হয়। প্রিয়ন্স আধুনিক চিকিৎসা শাস্ত্রে দেখা গেছে যে কিছু সংক্রামক স্নায়ুরোগ অস্বাভাবিকভাবে ভাঁজযুক্ত প্রোটিন দ্বারা গঠিত কোনো একটি বাহক দ্বারা বাহিত হয়। এই বাহকটির আকার ভাইরাসের মতন হয়ে থাকে। এই বাহকদেরই আমরা প্রিয়ন্স বলে থাকি। প্রিয়ন্স ঘটিত খুবই উল্লেখযোগ্য রোগগুলোর মধ্যে কি কি রয়েছে? বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি বা বিএসি। এই রোগটিকে সচরাচর গবাদি পশুর বা ম্যাড কাউ ডিজিজ বলে এবং এই রোগটির সমগোত্রীয় প্রকারভেদটি যা আমরা মানব দেহে দেখতে পাই তা হলো সিজেডি বা ক্রুজফেল্ড জেকব ডিজিজ। এরপরে আমরা লাইকেন পড়ব। লাইকেন আমরা অলরেডি পড়ে ফেলেছি, যেটা হলো শৈবাল এবং ছত্রাকের মিথজীবীয় সহাবস্থান। তাহলে লাইকেন কি? লাইকেন হলো শৈবাল এবং ছত্রাকের মিথজীবীয় বা সিম্বায়োটিক সহাবস্থান, যেখানে শৈবাল এবং ছত্রাক উভয়ই একে অপরের সহযোগিতায় উপকৃত হয়ে থাকে। লাইকেনের শৈবাল অংশটিকে বলা হয় ফাইকোবায়ন্ট এবং
ছত্রাক অংশটিকে বলা হয় মাইকোবায়ন্ট। এরা যথাক্রমে স্বভোজী এবং পরভোজী হয়, অর্থাৎ শৈবাল অংশটি যা ফাইকোবায়ন্ট নামে পরিচিত তা স্বভোজী এবং ছত্রাক অংশটি যা মাইকোবায়ন্ট নামে পরিচিত তা পরভোজী হয়ে থাকে। লাইকেনের শৈবাল অংশটি ছত্রাকের খাবার যোগান দেয়। বিনিময়ে ছত্রাক কি দেয়? ছত্রাক শৈবালকে বাসস্থানের সুবিধা প্রদান করে এবং খাদ্য প্রস্তুতির জন্য যা খনিজ, পরিপোষক এবং জল প্রয়োজন তা যোগান দেয়। তাদের পারস্পরিক সহাবস্থান এতটাই নিবিড় যে যদি প্রাকৃতিক পরিবেশে লাইকেন পর্যবেক্ষণ করা হয় তবে কল্পনা করা কঠিন হয়ে পড়ে যে একটি লাইকেন দুটি পৃথক জীবের সমন্বয়ে গঠিত। লাইকেন দূষিত অঞ্চলে জন্মাতে বা টিকতে পারে না, তাই লাইকেন খুবই ভালো দূষক নির্দেশক হিসেবে কাজ করে। অর্থাৎ যেখানে দূষণের মাত্রা অনেক বেশি সেখানে যদি আমরা লাইকেনের বংশবৃদ্ধির চেষ্টা করে থাকি তাহলে আমরা অসফল হব এবং তা দূষক নির্দেশক হিসাবে কাজ করবে। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের এখানেই শেষ হলো। আজকে আমার গলার অবস্থা খুব খারাপ, তাই হয়তো চ্যাপ্টারে কিছু ভুল ভ্রান্তি পড়াতে গিয়ে হয়ে থাকতে পারে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কোনো জায়গা আলাদা করে বোঝার দরকার পড়লে আমি সেই জায়গার উপর আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।